এবারের আপনাদের মনোনয়ন নতুনত্ব কি এসছে নারী প্রার্থী করার ক্ষেত্রে আপনাদের ওইরকম না, আমরা নারী প্রার্থী দিতে পারি নাই, চেষ্টা করেছিলাম। তো আসলে আমাদের আরও সময় লাগবে আর কি। হ্যাঁ, কারণ আমরা যাদেরকে প্রার্থী করতে চেয়েছি ওনাদের ভিতরেও এখনও পর্যন্ত ওই রকম সাড়া পাওয়া যায়নি। হ্যাঁ, 6 কোটি নারী, ঠিক আছে, 6.5 কোটি নারী আস্তে আস্তে হবে আর কি। হ্যাঁ, আস্তে আস্তে হবে, কারণ আপনার নারী কোঠায় যারা আসতেছে তারা আরও কিছু পারফর্ম করুক। আর খুবই কম পাইছি তো আমরা, এর আগে নারী কোঠায় খুবই কম পাইছি আমরা। 2বারে 3বারে কিছু বোন পারফর্ম করেছেন, তো তার মধ্যে অনেকেই আবার ইন্তেকাল করেছেন। এজন্য আগামীতে আমরা না, আমার প্রশ্ন হলো যে মানে 6.5 আমরা একটু বলি, জামাত এইবার জামাতের আপনারা বলছেন যে এবার আপনারা অনেক বেশি ভালো করবেন। আমার প্রশ্ন ভালো করাটা কেমন আপনাদের? আপনাদের এবার টার্গেট কি নির্বাচনে সরকার গঠন? আমরা সরকার গঠন করার টার্গেটে আগাইতেছি ইনশাআল্লাহ। সরকার গঠন করব। আমরা যে জোটটা করেছি, মানে সমঝোতা করেছি, যেটা আসন সমঝোতায় মাধ্যমে যে ইলেকশন হবে, এই ইলেকশনে আমরা মনে করতেছি যে আমাদের একটা বড় সাফল্য হবে এবং আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব। আর এক্ষেত্রে তো আপনারা দেখছেন যে আমাদের খুলনাতে একজন আমরা ভিন্ন ধর্মাবলম্বীকেও আমাদের প্রার্থী বানিয়েছি। কত পার্সেন্ট বাংলাদেশে, মানে সেটা যেটাই হোক, বাংলাদেশে মানে ভিন্ন ধর্মী কত পার্সেন্ট? একটু বলি, আমাদের দলের যে একসময় ছিল যে আমাদের সর্বোচ্চ ফোরাম না হলে, রোকন না হলে আমরা কাউকে প্রার্থী করতাম না। সেক্ষেত্রে আমরা এখন অনেক দূর এগিয়ে এসেছি। অন্য ধর্মের একজন লোককেও আমরা মানে ক্ষমতায় যাওয়ার জন্য এই কম্প্রোমাইজ, যাওয়ার জন্য শুধু নয়, আদর্শিক বিচ্যুতি হলো না। আমরা তো এটা দীর্ঘ আলোচনা করেই আসতেছি, কারণ আমাদের গঠনতন্ত্রে আমরা চেঞ্জ এনেছি। আমাদের গঠনতন্ত্রে ভিন্ন ধর্মের লোকজন আমাদের সহযোগী হতে পারবে, সদস্য হতে পারবে, এরকম আমরা কিন্তু সুরার আলোচনা করে আমরা এটাকে সভাপতি হতে পারবে, আমির হতে পারবে না, সেইটা ওই পর্যায়ে নেই। তারা অন্ততপক্ষে আমাদের সাথে থেকে দেশ গঠনে সহযোগিতা করতে পারবে, সেই ধরনের একটা পর্যায়ে যাবে। যেমন আমরা তো নারীরা আমাদের অনেক সুরা সদস্য আছে, তাই বলে কি নারীকে আমরা সভাপতি বানানোর মতো আমাদের গঠনতন্ত্র এখনও অনুমোদন করে নাই। কেমন? তো সব মিলে আস্তে আস্তে রিফর্ম হচ্ছে, একটা পর্যায়ে হতেও পারে। না, আমি যদি বলি নারী সংখ্যালঘু, নারী ভোটার এবার ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশে অর্ধেক ভোটার নারী, সংখ্যালঘু প্রায় ধরে নেওয়া হয় তাও তো মিনিমাম 7 থেকে 8%। এত সংখ্যক বাদ দিয়ে তারা যখন আপনাদের দলের মূল কাঠামোতে আসতে পারবে না, তাদেরকে বাদ দিয়ে জামাতে মূল কাঠামোতে আছে, তারা আমাদের শুরাতে আছে। আমাদের যেটা মজলিসের শুরা, যেখানে পলিসি মেকিং হয়, সেখানে তারা আছে। থাকবে না কেন? তারা পরামর্শ দিবে, তারা ভূমিকা রাখতে, তারা সেমিনারে আসতেছে, তারা টকশোতে আসতেছে, সব জায়গায় আসতেছে। এভাবে তো দেশ বিনির্মাণে মহিলারা ই করবে। আর একটা বিষয় যে ভাই যে বলে আসি, আমার প্রশ্ন মানে জনগোষ্ঠীর এত একটা বড় সংখ্যক মানুষকে আপনারা সেখান থেকে আপনাদের প্রার্থী করতে পারলেন না, সেটা কি আপনাদের নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? না, নির্বাচন ইম্প্যাক্ট ফেলবে না ইনশাল্লাহ। আমি দুইটা কথা বলে আসি যে ভাই বলছেন যে আমরা যে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, এটাকে একটু স্লোগানই থাকবে না এটা বাস্তবে আসবে? আসলে দেখেন, আমাদের ইতিপূর্বে যারা সংসদ সদস্য ছিলেন, হ্যাঁ, বিভিন্ন সময় আমাদের প্রায় 86 জন সংসদ সদস্য ছিলেন এবং 2 জন মন্ত্রী ছিলেন। এদের বিরুদ্ধে কারো কোনো দুর্নীতির কোনো অভিযোগ কেউ আনতে পারে নাই। এবং বিগত ফেসিবাদের সময়ও তারা অনেক চেষ্টা করেছেন, বাট অনেক মিথ্যা অপবাদ দিয়েছেন, কিন্তু দুর্নীতির কথা তারা এখানে আনতে পারে নাই। এই জন্য আমরা, এটা স্লোগান নয়, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের কোনো এমপি মন্ত্রী দুর্নীতির ধারের কাছে আসবে না। এবং আমরা বলেছি যারা আমাদের সাথে অ্যালায়েন্সে আসছেন তাদেরকেও বলেছি যে আপনারা আমাদের সাথে আসতে পারেন, শর্ত হলো 3টা। একটা হলো যে আপনারা নিজেরা দুর্নীতি করতে পারবেন না, কোনো দুর্নীতিবাজ বা সাদাবাজকে আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না, ঠিক আছে? কাউকে সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টে তারা এগুলো করবে, এগুলো করা যাবে না। এরপরে হলো সংস্কারের যে কার্যক্রমগুলো চালু আছে এগুলোকে কন্টিনিউ করতে হবে, এক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। কেমন? এরকম কিন্তু তাদের সাথে আমরা কথাবার্তা বলেই তাদেরকে আমাদের সাথে এতে রাখছি আর কি, অ্যালায়েন্সে রাখছি আমরা। কেমন?
এই জন্য আমাদের শুধু কথা আমরা স্লোগানই নয়, এটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমি যদি বলি প্রথম কথাটাও যদি বলি যে আপনাদের বিরুদ্ধে এইরকম ছোট চাঁদাবাজি নেই, একটা অভিযোগ আছে কিন্তু ছোট চাঁদাবাজির অভিযোগ নাই, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে যত বড় বড় মানি স্ক্যাম হচ্ছে আগের সরকারের সময়ও, তার মানে আমি নাম ধরেই বলি, এস আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কোনো সময় তিনি জামাতের সঙ্গে কানেক্টেড ছিলেন। কোনো সময় উনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন না। উনি আগাগোড়াই উনি আওয়ামী লীগ করতেন। উনি একসময় আমাদের ব্যাংক থেকে বিনিয়োগ নিয়েছেন, ঠিক আছে। বিনিয়োগ তো হিন্দু নিয়েছে, বৌদ্ধ নিয়েছে, খ্রিস্টান সবাই নিয়েছে বিনিয়োগ। ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নেওয়া, ডিপোজিট করা, এগুলো সবাই করছে। ওই সময় যে কয়েকজনের বিরুদ্ধে মানির এই অর্থ কেলেঙ্কারি যা আছে তাদের অনেকের সঙ্গে জামাতের সম্পর্ক আছে না, সেটা সম্পর্ক, এরকম সম্পর্ক, বাংলাদেশ তো ছোট্ট দেশ, একজনের সাথে আরেকজন আত্মীয় থাকতেই পারে, সেইটার সাথে এখানে ওনার ব্যবসায় কোনো লেনদেনও নাই, বা তার সাথে এগুলো কোনো কানেক্টেডের জন্য এটা জড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। নাবিল গ্রুপের সাথে জামাতের কোনো সম্পর্ক আছে? নাবিল গ্রুপের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ হলো নাবিল তার ব্যবসা সে করেছে, এর সাথে জামাতের সাথে কোনো সম্পর্ক নাই তার। এবং জামাতকে যেতে ব্যবসা করে সে জামাতকে টাকা দিয়েছে বলে বাইর করেন যে জামাতকে টাকা দিয়েছে, জামাত নিয়েছে, জামাত তাকে ফান্ড এই মানে শেল্টার দিয়েছে, এরকম না। তার মতো সে ব্যবসা করছে, কি করছে না করছে সে জবাবদিহি করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই যে বলেন, এই যে আমরা এই পর্যায়ে যে আসছি, এই যে এরপরে বহু মানুষ বহু কথা বলছে, আমরা কাউকে কোনো প্রশ্রয় দেয় না। আমাদের আমির সাহেবকে বলছে যে একটু চা খাই দেবেন, বলছে আমি চা কফি অ্যাভয়েড করি, আমি নিজে খাই না। অরিজিনালি উনি চা কফি খান না। কারোর কাছে বলতে পারবে না যে বড় বড় যারা ব্যবসায়ী তারা চেষ্টা করেছে, উনি কারোর কোনো জায়গায় চা খাইতে যান নাই, বা তারাও এসে যে ওনার কাছে চা খাবে এই সুযোগ নেই। কেমন আমরা কোনো ধরনের এরকম যাদের দাগ আছে ওইসব দাগের কাছাকাছি আমরা নাই। আমরা সবসময় ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন। জামাতের বিরুদ্ধে একেবারে যদি জামাতের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ আছে যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি আছে এগুলোতে প্রচুর ইসলামী ছাত্র শিবির থেকে আসা এবং জামাত থেকে আসা যারা এখানে যারা এই ব্যবসাগুলো চালু রেখেছে, সেখানে অনেকগুলো অভিযোগ আছে যে যেখানে অনেক মানে দুর্নীতি হয়েছে, যেখানে জমি দেওয়া হয়নি, মানুষকে সাফার করা হয়েছে। জামাত এইসব বিষয়গুলো নিয়ে কোনো খোলাসা করবে কিনা? দেখুন, এটার সাথে জামাতের কোনো নাই। কেমন আমরা যদি দেখি যে কোনো ভাই অনৈতিক কাজ করতেছে, তাকে আমরা সাংগঠনিকভাবে করতে পারি, পানিশমেন্ট দিতে পারি। যেমন বিএনপির বহিষ্কৃত নেতাকে চাঁদাবাজি করছে, তখন যদি বিএনপি এটা দোষারোপ হয়, জামাতের সাথে ভাই এটা ব্যবসা করতে গিয়ে যদি কেউ ডিফল্টার হয় আর চাঁদাবাজি করাই এক জিনিস না। শুরুতে মনে করেন কেউ ব্যবসা শুরু করেছে কিন্তু সে মানে লং রান আগাইতে পারে নাই, এক্ষেত্রে যদি কারো ক্ষতিগ্রস্ত হয় সেটা তারা নিজেরা মিউচুয়াল করে নিবে। কেমন আমাদের কাছে যদি আসে আমরা সহযোগিতা করব কিভাবে এটাকে মিউচুয়াল করে দেওয়া যায়। তবে আমার এরকম জানা নেই যে এরকম কোনো লোক মানে জামাতের পোর্টফোলিওতে আছে, আবার মানুষের এরকম মানে অধিকার বঞ্চিত করেছে, এরকম আমার জানা নেই। এরকম থাকলে আমরা অবশ্যই তাকে হয় এটা ব্যবস্থা করে দেব, আর না হলে তাকে আমরা দল থেকে বের করে দেওয়া বা সরকারের হাতে তুলে দেওয়া, এগুলো মানে আইনগতভাবে সে আগায় যাবে।